শুভেন্দু অধিকারী অনেক কিছু বলে, এর আগেও অনেক কিছু বলেছে। আগে যাদেরকে চোর বলেছে, ডাকাত বলেছে, ধর্ষক বলেছে, এখন তাদেরকে পিসেমশাই মেসোমশাই বলছে। এরকম জিনিস আমরা দেখছি। শুভেন্দু অধিকারী কথাবার্তায় খুব একটা কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলেই আমাদের মনে হয়। প্রথম কথা, এই গুন্ডা দমন আইনটা হচ্ছে আমাদের একটা অসাংবিধানিক আইন। আইন করতে গেলে সেটা আমাদের সংবিধান, এখন দেশটা সংবিধান মেনে চলে। দেশটা ওই আরএসএস চালায় না, দেশটা নাগপুর থেকে চলে না, দেশটা অন্য কোনো ধর্ম দিয়ে চলে না। দেশটা চলে সংবিধান দিয়ে। সেই সংবিধান যেটা বলে, সেই সংবিধানের বাইরে থেকে কোনো কিছু বলবে, আমার মৌলিক অধিকার হরণ করতে পারবে, আমার যে সমস্ত সাংবিধানিক অধিকার রয়েছে, সেগুলো হরণ করতে পারবে, এরকম কোনো আইন আমাদের দেশে হওয়া সম্ভব নয়। গুন্ডা দমন আইন বলে যে আইনটা বলছে ওরা, তার একটা অন্য পোশাকি নাম আছে, কিন্তু ওরা নিজেরাও গুন্ডা দমন আইন বলছে এটাকে। এই গুন্ডা দমন আইন কিন্তু আমাদের সংবিধানের 14 নম্বর ধারা, সংবিধানের 21 নম্বর ধারা সম্পূর্ণভাবে তার পরিপন্থী, এবং তারা কন্ট্রাডিক্ট করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে এই গুন্ডা দমন আইন কিন্তু আসলে সাংবিধানিক ভাবে, আইনগত ভাবে এটাকে এস্টাবলিশ করা করা খুব মুশকিল। ইতিমধ্যেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সুজাত অন্যতা আরেকটা মামলা করেছে, আজকে তার হিয়ারিং ছিল। 18 তারিখে এই মামলাগুলো ক্লাব করে শুনবে। কিন্তু সেখানে আমাদের বক্তব্য একটা, মামলাতে যদি রাজ্য সরকার হেরে যায়, তাদের জনগণের পয়সায় তারা যেটা করবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যাবে। আমরা যদি হেরে যাই, আমরা সেটাকে চ্যালেঞ্জ করবো সুপ্রিম কোর্টে, আমাদের সাধ্য মতো চ্যালেঞ্জ করবো। সুপ্রিম কোর্টের যে সমস্ত আইনজীবীরা আছেন তাদের সাথে ইতিমধ্যে আমি গিয়ে নিজে কথাবার্তা বলে এসেছি। সেখানে যদি এরকম কোনো জায়গা দাঁড়ায়, তাহলে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের যদি সাংবিধানিক বেঞ্চে যদি এই মামলা যায়, এই মামলা হারতে বাধ্য, এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই রাজ্য সরকারের কিন্তু মুখ পড়বে। রাজ্য সরকারের মুখ পড়া মানে হচ্ছে এই শুভেন্দু অধিকারী, তিনি যেহেতু এখানকার মুখ্যমন্ত্রী, তারও মুখ পড়া। এবং এইসব আজে বাজে কথা ভুলে যান, সকালে ধরবো বিকেলে খরচ করে ফেলবো, এসব মাস্তানের মতো কথাবার্তা। এরকম মাস্তানের মতো কথাবার্তা বলে পশ্চিমবঙ্গের থাকা খুব মুশকিল। হ্যাঁ, আসলে ওই যে বললাম, 3 দিনের মধ্যে জামিন দিতে হয়েছে তাদেরকে, গুন্ডা দমন আইন লাগাতে পারছে না, নোটিফিকেশন জারি করতে পারছে না। যদি এটা অ্যাক্ট হয়, তার রুল কিভাবে তৈরি হবে এখনো অব্দি কিছু জানা নেই। আসলে এইগুলো পপুলিস্ট কতগুলো স্লোগান, পপুলিস্ট কতগুলো কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, এই পপুলিজমের কোনো জায়গা অন্তত গণতন্ত্র আজকে আর নেই বলেই আমার মনে হয়। হ্যাঁ, হকার উচ্ছেদের তো মানে বললাম যে লাজ লজ্জাও নেই এদের। এনকে দিয়ে নিউ টাউনে যে হকারদের নিয়ে যে হকার উচ্ছেদ হয়েছিল, তাই নিয়ে একটা মামলা হয়েছে। সেই মামলাতে এমনকি নিউ টাউনে যে ভেন্ডিং কমিটি বানানো হয়েছিল, যে হকারদের যে 2014 সালের যে আইন আছে, সেই আইন মোতাবেক ভেন্ডিং কমিটি করতে হবে। এই ভেন্ডিং কমিটি তারা ঠিক করবে হকিং জোন কোথায়, হকাররা কোথায় বসবে, তার রেজিস্ট্রেশন দেবে, সমস্ত এই ভেন্ডিং কমিটিগুলো দেবে। যেটা আমাদের এই কলকাতা কর্পোরেশনের যে আহ, ব্যবস্থাপকরা আছে তারা এটা জানে। কিন্তু তারপরেও ওখানে একটা ভেন্ডিং কমিটি তৈরি করা ফেলা হয়েছিল নিজেদের কিছু পেটোয়া লোক দিয়ে। ইতিমধ্যে সেই ভেন্ডিং কমিটিকে হাইকোর্ট থেকে ক্যান্সেল করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এত বড় বড় বিলাসী শিক্ষার থাপ্পড় খেয়েও যদি আমাদের মুখ্যমন্ত্রী আর তার সাংগভঙ্গের শিক্ষা না হয়, আগামী দিনে কিভাবে শিক্ষা হবে আমরা জানি না। একদিকে মিড ডে মিল স্কুলের দায়িত্বে চলে যাচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে একজনও মিড ডে মিল কর্মী যাবে না। আমি জানি না মিড ডে মিলের ইসকনকে যদি দায়িত্ব দেয়, ইসকনকে কোথায় দায়িত্ব দেবে? ইসকন তো সব জায়গাতে নেই। আমাদের ভারত মানে পশ্চিমবঙ্গতে যে গ্রামাঞ্চলে যে আহ, স্কুলগুলো আছে, সেখানে কতগুলো এসএইচ সেলফ হেল্প গ্রুপ, তারা নিজেদের মতো করে সেখানে অত্যন্ত কম পয়সাতে তারা সেখানে এই মিড ডে মিলটা রান্না করে। যে মিড ডে মিলে রান্না করা নিয়ে অনেক এর আগেও সমস্যা হয়েছিল। কিন্তু এখানে ইসকন কিভাবে কাজ করবে? ইসকন তো তার যে ক্ষমতা, তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে শহর কেন্দ্রিক। শহরে সে কলকাতা শহরে কিছু করতে পারবে, কিন্তু তার বাইরে কোথায় কি করবে? এবং ইসকন আসার পরে প্রথমেই যেটা হয়ে গেছিল সেটা হচ্ছে ছেলে মেয়েরা ডিম পারে। এটা একটা বড় আঘাত কিন্তু আমাদের শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে। এই যে পতাকার একটা কি বলবো অর্ডার জারি হয়েছিল, সেইটাই ইতিমধ্যেই তুলে নিতে হয়েছে। ডিম আবার ছেলেদের পাতে যাবে। আমাদের মনে হয় যেভাবে চলছিল সেভাবে চলুক। যে এসআইটি গুলো রান্না করছিল তাদের
যে পয়সা তাদের যে পারিশ্রমিক সেটা বাড়ানো হোক, এবং তার সাথে যে ন্যূনতম পয়সায় সব বাচ্চাদেরকে খাবার সরবরাহ করা হতো সেই টাকার অঙ্কটা আরো বেশ কয়েক গুণ বাড়ানো হোক। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সুস্থভাবে বাঁচতে পারবে, বেড়ে উঠবে বলেই আমার মত। বাংলাদেশি লেখিকা তাসনিমা নাসরিনকে বা মুসলিমকে ফেরানোর জন্য এত করছে, অন্যদিকে আমাদের যারা এখানকার স্থানীয় বাসিন্দা তাদের বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে সরকার থেকে। না, একটা জিনিস যেটা সেটা হচ্ছে পুশব্যাক হয়। প্রথম কথা পুশব্যাক মানে পুশিং হচ্ছে। পুশব্যাক করতে গেলে বা যদি রিপোর্ট করতে হয় তার কতগুলো আইনি ব্যবস্থা আছে। সেই আইনি ব্যবস্থাগুলো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের দেশের সরকার মানে না। ইভেন ওরা 2025-এ যে নতুন অর্ডার তৈরি করেছে, আইন তৈরি করেছে, আইনের সংশোধন এনেছে, সেখানে সেইটা মোতাবেক যদি কাউকে রিপোর্ট করতে হয় তাহলে অন্তত মিনিমাম 33 দিন সময় লাগবে। যদি এইরকম ডান হাতে বা হাতে কাজ করা যায়, এই টেবিলে কাজ হচ্ছে সাথে সাথে এই টেবিলে চলে আসছে, এইভাবে যদি কাজ হয় তাহলে 33 দিন অন্তত মিনিমাম সময় লাগবে। সেখানে আমরা 3 দিনের মধ্যে দিল্লি বা বারোদা থেকে তুলে কাউকে তাকে পুশ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওখানে নোম্যান্স ল্যান্ডে ফেলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এখানে এলে পরে, এদিকে এলে পরে গুলি করা হবে। বলা হচ্ছে ওদিক থেকে বিডিআর দাঁড়িয়ে আছে, বিডিআর বলছে তোমরা আমাদের দেশের নাগরিক নও, তোমরা ঢুকতে পারবে না। তো এই মানুষগুলোর দায়িত্ব কে নেবে? এই মানুষগুলো যে বেনাগরিক তার কোনো প্রমাণ নেই। ভারতবর্ষের সরকার রাষ্ট্র সে বলতে পারছে না যে কোন তথ্য দিলে, কোন নথি দিলে আমি নাগরিক হিসেবে চিহ্নিত হবে। ভারতবর্ষে সরকার, ভারতবর্ষের নির্বাচন কমিশন, ভারতবর্ষের হোম ডিপার্টমেন্ট তারা এগুলো বলতে পারছে না। তাহলে কোন নিরিখে তারা এই মানুষগুলোকে বাইরে পাঠাচ্ছে? ইতিমধ্যে আপনারা এটাও দেখেছেন যে সোনালী বিবি, সুইটি বিবিদের ধরে নেওয়া হয়েছিল গত বছরে, নিয়ে তাদেরকে জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সোনালী বিবি গত ডিসেম্বরে আইনের মারফত মামলা জিতে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়, ওখানকার হাইকোর্টের রায়, রাজশাহী কোর্টের রায়, এই কোর্টগুলোর রায়ে সেখানে কিন্তু তারা ফিরে এসেছিলেন। সুইটি বেবি গত 1 মাস আগে তিনিও ফিরেছেন। এর পরেও এই সরকার, এই রাষ্ট্র, না ইউনিয়ন গভর্নমেন্ট, না আমাদের এখানকার নতুন যে গভর্নমেন্ট রয়েছে, যারা কেউই তারা শিক্ষা নেয় না। তারা কতগুলো পপুলিজমের দিকে ঝুঁকে আছে। তারা ভাবছে এইভাবেই মানুষকে, এই যে মুসলমান তারা এরকম একটা জিগির তুলতে চাইছে। আমার ধারণা বাংলার মাটিতে এই জিগির কিন্তু বেশি দিন টিকবে না। যে নির্বাচনকে নিয়ে ওরা মনে করছে নির্বাচন জিতেছে তারা বহালতে পেতে, নির্বাচনটা পুরোটাই ম্যানিপুলেটেড নির্বাচন করে জেতা হয়েছে। যেখানে 91 লক্ষ মানুষকে, 91 লক্ষ নির্বাচককে বাইরে রেখে যে নির্বাচন হয় সেই নির্বাচন অবৈধ, সেই নির্বাচন মানার কোনো জায়গা নেই। সুতরাং সেই নির্বাচনে দোহাই দিলে যারা আজকে শক্তি প্রদর্শন করছে তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়ার আগামী দিনে প্রয়োজন পড়বে বলে আমার মনে হয়। ঠিক আছে।